ইরানে যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে ট্রাম্পকে বিধ্বংসী পরিণতির সতর্কবার্তা পুতিনের। হরমুজ প্রণালী পুনরায় চালু করতে আন্তর্জাতিক সাহায্য খুঁজছে যুক্তরাষ্ট্র। বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $120, 4 বছরের মধ্যে সর্বোচ্চ। দেখছেন এটিএন নিউজ। সারা দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের এটিএন নিউজের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। শিরোনামগুলো শুনছিলেন, বিস্তারিত। ইরানে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কোনো কারণে এই যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে তা সবার জন্যই অত্যন্ত বিধ্বংসী পরিণতি বয়ে আনতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। বুধবার 1.5 ঘন্টারও বেশি সময় টেলিফোনে ইউক্রেন পরিস্থিতি নিয়েও আলোচনা করেন দুই নেতা। শেখ সালামের প্রতিবেদনে বিস্তারিত। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং ইউক্রেনের রুশ বাহিনীর চলমান সামরিক অভিযান ইস্যুতে বুধবার টেলিফোনে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় ইরানে যুদ্ধবিরতি দীর্ঘায়িত করায় প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানান প্রেসিডেন্ট পুতিন। বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে ইরানে আবারও সামরিক অভিযান শুরু করলে তা পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য মারাত্মক বিধ্বংসী পরিণতি বয়ে আনবে। যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ উপায়ে ইরানের সঙ্গে দ্বন্দ্ব নিরসনে কাজ করতে চাইলে সব রকম কূটনৈতিক সহায়তারও প্রতিশ্রুতি দেন পুতিন। এর আগে গত সোমবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই উচ্চ পর্যায়ের যোগাযোগকে চলমান আন্তর্জাতিক সংকট নিরসনের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ফোনালাপ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, সম্ভাব্য পরমাণু চুক্তির অংশ হিসেবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সামলাতে রুশ প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছেন। প্রেসিডেন্ট পুতিন ইরানের ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়ে আলোচনার জন্য রাশিয়াকে তৃতীয় দেশ হিসেবে কাজ করার প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন। পরে সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ একই সময়ে শেষ হবে বলে তার ধারণা। এর আগে ইসরায়েলের একটি টিভি চ্যানেলকে ট্রাম্প বলেছিলেন, পরমাণু চুক্তি না করা পর্যন্ত ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করা হবে না। রুশ প্রেসিডেন্টের অন্যতম মুখপাত্র ও ক্রেমলিনের কর্মকর্তা ইউরি উশাকভ মস্কোতে এক সংবাদ সম্মেলনে বলেন, দুই প্রেসিডেন্টের এই ফোনালাপ ছিল স্পষ্ট। ফোনালাপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা হয়েছে। এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে উশাকভ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধে তাকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানানো হয়েছে। প্রেসিডেন্ট পুতিন বলেছেন, রুশ বাহিনী ইউক্রেনে নতুন কোনো অঞ্চল দখলের অভিযানে নামবে না। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্র। এজন্য অন্যান্য দেশগুলোকে একটি আন্তর্জাতিক জোট গঠনেরও আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। রয়টার্সের দেখা স্টেট ডিপার্টমেন্টের একটি তারবার্তা অনুসারে এসব জানা গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরে পাঠানো তারবার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র অন্যান্য দেশগুলোকে একটি নতুন আন্তর্জাতিক জোটে যোগদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছে, যা হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে সক্ষম করবে। তারবার্তায় দেখানো হয়েছে, মেরিটাইম ফ্রিডম কন্ট্রাস্ট নামে পরিচিত প্রস্তাবিত জোটটি তথ্য আদান প্রদান করবে, কূটনৈতিকভাবে সমন্বয় করবে এবং নিষেধাজ্ঞা কার্যকর করতে সহায়তা করবে। ফ্রান্স, ব্রিটেন এবং অন্যান্য দেশ এই ধরনের একটি জোটে অবদান রাখার বিষয়ে আলোচনা করলেও কেবল যুদ্ধবিরতির পরেই প্রণালীটি খুলতে সাহায্য করতে ইচ্ছুক তারা। এদিকে 300 দিন দায়িত্ব পালন শেষে দেশে ফিরছে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অনড় অবস্থানের ফলে বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুড তেলের দাম 1 লাফে 8% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $120 পৌঁছেছে, যা গত 4 বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে।
তার মতে সরাসরি সামরিক হামলার চেয়ে নৌ অবরোধ অনেক বেশি কার্যকর। ইরান এখন চুক্তির জন্য ব্যাকুল দাবি করে তিনি বলেন, ইরান যদি তাদের তেল রপ্তানি করতে না পারে তাহলে তাদের জ্বালানি অবকাঠামো ভেঙে পড়বে। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরান যদি তাদের তেল বহির্বিশ্বে না পাঠাতে পারে তাহলে আগামী 20 থেকে 22 দিন পর তাদের তেল ডিপোগুলো উপচে পড়বে। এদিকে যুক্তরাষ্ট্রের হাতে আটক হয় ইরানের কন্টেইনারবাহী জাহাজ তৌস্কার 6 জন ক্রু মুক্ত হয়ে দেশে ফিরেছেন। দীর্ঘ বন্দি দশার শেষে তারা নিরাপদে ইরানে পৌঁছলেও জাহাজটির আরও 22 জন ক্রু এখনও মার্কিন হেফাজতে রয়েছেন। গত 20 এপ্রিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী থেকে ক্রু সহ জাহাজটি জব্দ করে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করেছে, ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ চলাকালে জাহাজটিকে নির্দিষ্ট পথ থেকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা অমান্য করায় সেটিকে জব্দ করা হয়। জাহাজটি আটকের পর থেকেই সব ক্রুর মুক্তির বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান সরকার। বাকি 22 জন ইরানি ক্রুর মুক্তি নিশ্চিত করতে বর্তমানে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে। ইরানের সাথে চলমান যুদ্ধে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মোট $25 বিলিয়ন ব্যয় হয়েছে বলে জানিয়েছেন পেন্টাগনের অর্থ বিভাগের প্রধান কর্মকর্তা জোলস হার্স্ট। বুধবার হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম স্মিথের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান, যার বেশিরভাগই গোলাবারুদ, সামরিক অভিযান, রক্ষণাবেক্ষণ এবং ক্ষতিগ্রস্ত সরঞ্জাম প্রতিস্থাপনের জন্য খরচ হয়েছে। এদিকে আগামী অর্থ বছরের জন্য মার্কিন কংগ্রেসের কাছে $1.5 ট্রিলিয়ন প্রতিরক্ষা বাজেটের আবেদন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের সাথে চলমান যুদ্ধের ব্যয় মেটানো ও সামরিক শক্তি বৃদ্ধি করতেই বিশাল এই অর্থ চাওয়া হয়েছে। কংগ্রেস কমিটির শুনানিতে ডেমোক্র্যাট সদস্য জন গ্যারামেন্ডি ইরান যুদ্ধকে চোরাবালি বলে কটাক্ষ করে যুদ্ধের কৌশলগত দিক নিয়ে প্রশ্ন তোলেন। গ্যারামেন্ডির এই বক্তব্যকে বেপরোয়া বলে মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলার তদন্ত চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ইরানের মিনাব স্কুলে 28 ফেব্রুয়ারি ভয়াবহ যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে একটি স্কুলেই 170 জন নিহত হয়, যার বেশিরভাগই ছিল শিক্ষার্থী। মেয়েদের স্কুলে ভয়াবহ হামলাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করে এর তদন্ত এখনও চলমান আছে বলে জানান মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এর আগে একাধিক মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভুলের কারণে ওই মর্মান্তিক ঘটনা ঘটে। মার্কিন সেনাদের কাছে তথ্য ছিল সেখানে ইরানের বিপ্লবী গার্ডের অবকাঠামো অবস্থিত, কিন্তু তাদের এই গোয়েন্দা তথ্য ছিল পুরনো। সেই তথ্যের ওপর ভিত্তি করেই তারা ক্লাস ভর্তি শিক্ষার্থীদের ওপর ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। দর্শক, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আছি। এ পর্যায়ে একটি বিরতি নিয়ে ফিরছি, এরপরে আরও যা থাকছে। আবারও গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা এবং ট্রাম্পকে হুমকি, আদালতে আত্মসমর্পণের পর মুক্তি পেলেন সাবেক FBI প্রধান। আপনারা দেখছেন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। গাজা উপত্যকার উদ্দেশ্যে রওনা হওয়া একটি বিশাল আন্তর্জাতিক ত্রাণবাহী বহরের ওপর মাঝ সমুদ্রে অভিযান শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। উপকূল থেকে বহু দূরে গ্রিসের ক্রিট দ্বীপের পশ্চিমে অন্তত 1000 কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় এ অভিযান চালানো হচ্ছে। স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলি বিশেষ বাহিনী বর্তমানে বহরে থাকা একটি জাহাজে তল্লাশি চালাচ্ছে এবং জাহাজে থাকা কর্মীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামক এই ত্রাণবাহী বহরটি গাজার অবরুদ্ধ ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিল। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এক্সে এক পোস্টে জানিয়েছে, এরই মধ্যে অন্তত 11টি জাহাজের সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে, এখন পর্যন্ত বহরের 7টি নৌকাকে তারা পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। এই আকস্মিক হামলার ঘটনা আন্তর্জাতিক মহলে নতুন উত্তেজনার সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে হুমকির অভিযোগে আত্মসমর্পণের পর আদালত থেকে মুক্তি পেয়েছেন FBI এর সাবেক পরিচালক জেমস কোমি। ইস্টার্ন ডিস্ট্রিক্ট অব ভার্জিনিয়ার ফেডারেল আদালতে হাজির হন তিনি। সংক্ষিপ্ত শুনানির পর আদালত তাকে
কোনো শর্ত ছাড়াই মুক্তির অনুমতি দিয়েছেন। কমির বিরুদ্ধে অভিযোগ, তিনি উত্তর ক্যারোলাইনার সমুদ্র সৈকতে শামুকের খোল দিয়ে সাজানো একটি ছবি তুলে তা সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। ছবিতে ঝিনুক দিয়ে ৮৬-৪৭ সংখ্যা লেখা ছিল। তার পোস্ট করার প্রায় সঙ্গে সঙ্গেই রিপাবলিকান এবং ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জেমস কমির সমালোচনা শুরু করেন, কারণ তাদের মতে একটি প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে একটি প্রাণনাশের হুমকি ছিল। স্ল্যাং হিসেবে ব্যবহৃত হলে ৮৬ সংখ্যাটি কোনো কিছু থেকে মুক্তি পাওয়া বা ফেলে দেয়াকে বোঝাতে পারে। আর ট্রাম্প বর্তমানে ৪৭তম প্রেসিডেন্ট। দর্শক, আরও একটা বিরতির পর ফিরছে, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। যুক্তরাজ্যের উত্তর লন্ডনে ইহুদি অধ্যুষিত গোল্ডার্স গ্রিন এলাকায় এলো পাতারি ছুরিকাঘাতের ঘটনায় ঘটেছে। এতে 2 ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। স্থানীয় নিরাপত্তা সংস্থা সমরিম জানায়, বুধবার দুপুরে এক ব্যক্তি ছুরি হাতে জনবহুল সড়কে দৌড়ে ইহুদি ধর্মাবলম্বীদের লক্ষ্য করে হামলার চেষ্টা চালান। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনায় নিয়ে তদন্ত করছে পুলিশ। আহত 2 জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল। ঘটনার পরপরই ৪৫ বছর বয়সী এক সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আটক ব্যক্তি ছুরি হাতে পুলিশের দিকেও এগিয়ে আসার চেষ্টা করলে তাকে টেজার গান ব্যবহার করে নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনাকে উদ্বেগজনক মন্তব্য করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইহুদি সম্প্রদায়ের ওপর হামলা মানে যুক্তরাজ্যের ওপরই হামলা। ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে একটি সরকারি হাসপাতালের প্রাচীর ধসে 7 জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 7 জন। বুধবার সন্ধ্যায় শহরের বাউরি অ্যান্ড লেডি কার্জন হাসপাতালের 8 ফুট উঁচু প্রাচীর ধসে পড়লে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক শিশু এবং ফুটপাতে থাকা কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন। কয়েক সপ্তাহে তীব্র গরমের পর বুধবার শহরে প্রবল বৃষ্টি, দমকা হাওয়া ও শিলাবৃষ্টি হয়। এতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয় এবং গাছপালা উপড়ে পড়ে। প্রতিকূল আবহাওয়ার কারণেই দেয়ালটি দুর্বল হয়ে ধসে পড়ে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিহতদের পরিবার প্রতি 2 লাখ রুপি এবং আহতদের 50,000 রুপি অনুদান ঘোষণা করেছেন। শেষ করছে আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ইরানে যুদ্ধবিরতি লঙ্ঘিত হলে ট্রাম্পকে বিধ্বংসী পরিণতির সতর্কবার্তা পুতিনের। হরমুজ প্রণালী পুনরায় চালু করতে আন্তর্জাতিক সাহায্য খুঁজছে যুক্তরাষ্ট্র। বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $120, 4 বছরের মধ্যে সর্বোচ্চ। আবারও গাজা অভিমুখী প্রাণবাহী জাহাজ গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা। এবং ট্রাম্পকে হুমকি, আদালতে আত্মসমর্পণের পর মুক্তি পেলেন সাবেক FBI প্রধান। দর্শক, এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।